বিয়ের প্রথম রাত যেখানে আনন্দ থাকার কথা, সেখানে তার জীবনটা দুঃখে আর হতাশায় ভরে গেল। চলুন সরাসরি ঢুকে পড়া যাক কুঞ্জলতার মায়ার গল্পে। একটা অদ্ভুত অপ্রত্যাশিত বিয়ের গল্প। আমরা প্রথম পর্বটা একদম খুঁটিয়ে দেখব কি করে লেখক এত সুন্দর করে চরিত্রগুলো সাজিয়েছেন, তাদের মধ্যেকার দ্বন্দ্ব আর রহস্য তৈরি করেছেন। গল্পের শুরুটাই দেখুন কি জবরদস্ত একটা লাইন দিয়ে। এই একটা লাইনেই কিন্তু গল্পের মূল চরিত্র শুভ্রতার মনের অবস্থাটা একদম পরিষ্কার হয়ে যায়। তার হতাশা, তার জীবনের সবচেয়ে বড় কনফ্লিক্ট, সবকিছু। তো গল্পের এই প্রথম অংশটা আমাদের নিয়ে যায় শুভ্রতার ভাঙা স্বপ্নের জগতে। মানে সে কি ভেবেছিল আর কি হয়ে গেল, এই দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। একদম। বিয়ের প্রথম রাত যেখানে আনন্দ থাকার কথা, সেখানে তার জীবনটা দুঃখে আর হতাশায় ভরে গেল। ভাবুন একবার, বিয়ে হয়েছে তার সবচেয়ে অপছন্দের বদমেজাজি টিচার কাব্যের সাথে। কোথায় সে রোম্যান্স আর ঘোড়ার স্বপ্ন দেখেছিল, আর কোথায় এমন একজনের সাথে আটকা পড়ল যে শুধু ধমক ছাড়া কথাই বলে না। স্বাভাবিকভাবেই তার বিবাহিত জীবনটা শুরুই হলো চোখের জলে। এরপরই আমরা দেখি গল্পের প্রথম সংঘাত। মানে স্বামী স্ত্রী হিসেবে তাদের প্রথম কথাটাই হলো একটা ঝগড়া দিয়ে। কোনো রোম্যান্স তো দূরের কথা, এটা ছিল দুটো ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে একটা সরাসরি টক্কর। ব্যাপারটা শুরু হয় খুব সামান্য একটা ঘটনা দিয়ে। কাব্যর মাথায় একটা গাঁট্টা মারে, আর তাতেই যেন আগুন জ্বলে ওঠে। সুব্রতার উত্তরটা খেয়াল করুন, কি অদ্ভুত একটা পরিস্থিতি, তাই না? একদিকে সে এখনও কাব্যকে স্যার বলে সম্বোধন করছে, আবার অন্যদিকে স্ত্রী হিসেবে নিজের অধিকারটাও প্রতিষ্ঠা করতে চাইছে। আর কাব্যের উত্তরটা, সেখানে সহানুভূতির স্ত্রও নেই। সে সরাসরি বলে, কাজল লেপটে পেতনির মতো লাগছে। ভাবা যায়, মানে শুভ্রতার কান্নার কোনো মূল্যই তার কাছে নেই। তার কাছে এটা জাস্ট একটা বিরক্তিকর ব্যাপার। এই কথাটা শোনার পর তো শুভ্রতার রাগ সপ্তমে চড়ে যায়। সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় কাব্যকে কিছু একটা বলতে, কিন্তু তখনই ঘটে আরেক কাণ্ড। হোঁচট খেয়ে সে ধপ করে মেঝেতে পড়ে যায়। আর এই ছোট্ট একটা মুহূর্তই কিন্তু কাব্যের আসল রূপটা আমাদের সামনে নিয়ে আসবে। এখন প্রশ্ন হল, নিজের নতুন বউকে এইভাবে পড়ে যেতে দেখে কাব্য কি করে? সে কি চিন্তিত হয়, তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে? একদমই না। সাহায্য করা তো দূরের কথা, কাব্য হো হো করে হাসতে শুরু করে। আর এই হাসিটাই যেন সব বলে দেয়। বিয়ের প্রথম রাতেই তাদের দুজনের মধ্যে ইমোশনাল গ্যাপটা যে কত বড়, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। এখানেই আমরা দেখি তারা আসলে কতটা আলাদা। একদিকে সুব্রতা, যে খুবই আবেগপ্রবণ আর স্বপ্ন দেখতে ভালোবাসে, আর অন্যদিকে কাব্য, যে একদম অনুভূতিহীন, বদমেজাজি আর বাস্তববাদী। মানে দুজন যেন দুটো সম্পূর্ণ ভিন্ন গ্রহের বাসিন্দা। তো এই হাসাহাসির পর্বটার পর ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে যায়। একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কিন্তু শুভ্রতা ভেঙে পড়ে না। সে কাব্যের সাহায্যের আশাও করে না। নিজে নিজেই উঠে দাঁড়ায় আর কাব্যকে পাত্তা না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এই ব্যাপারটার মধ্যেই কিন্তু ওর আত্মসম্মানবোধ আর শক্ত মানসিকতার পরিচয় পাওয়া যায়। এরপর কাব্য হয়তো পরিস্থিতিটা একটু স্বাভাবিক করার চেষ্টা করে। সে বলে, বিরিয়ানি রাখা আছে, খেয়ে নিতে। যদিও বলার ভঙ্গিতে সে রুক্ষ ভাবটা কিন্তু রয়েই গেছে। শুভ্রতাও কম যায় না। সেও মুখের উপর বলে দেয়, আপনার বিরিয়ানি আপনি খান। তখনই আসল কথাটা বেরিয়ে আসে। কাব্য বলে, বিরিয়ানিটা সে আনেনি, ওর মা দিয়ে গেছে। দেখুন, এই ছোট্ট একটা ডিটেল আবারও প্রমাণ করে দেয় যে কাব্য কতটা ইমোশনালি ডিট্যাচড। যাই হোক, এরপর আমরা একটা অদ্ভুত শান্ত দৃশ্য দেখি। শুভ্রতার আসলে খুব খিদে পেয়েছিল, তাই সে গোগ্রাসে বিরিয়ানি খেতে শুরু করে। আর কাব্য চুপচাপ নিজের ল্যাপটপে কাজ করতে থাকে। কিছুক্ষণের জন্য হলেও ঘরটা একটা শান্তি নেমে আসে। কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ টেকে না, কারণ গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসতে চলেছে। আর এই টুইস্টটা আসে মাত্র একটা ফোন কলের মাধ্যমে। জাস্ট একটা ফোন কল, আর পুরো সিনারিওটাই বদলে যায়। ফোনটা রিসিভ করতেই কাব্যের সেই গম্ভীর, অনুভূতিহীন ভাবটা উধাও হয়ে যায়। সে আতঙ্কে চিৎকার করে ওঠে। হঠাৎ করেই আমরা কাব্যের সম্পূর্ণ অন্য একটা রূপ দেখতে পাই। ঈশিতা নামের একজনের জন্য সে প্রচণ্ড চিন্তিত।
আর তারপর শুভ্রতাকে একটাও কথা না বলে মানিব্যাগ আর চাবি নিয়ে সে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়, নিজের বিয়ের রাতে নতুন বউকে একা ফেলে। এই ঘটনাটা শুভ্রতাকে তো একা করেই দেয়, কিন্তু তার চেয়েও বড় একটা রহস্য তৈরি করে। কে এই ঈশিতা? তো স্বামী তাকে এভাবে একা ফেলে চলে যাওয়ার পর শুভ্রতা একদম ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই সে এমন একজনের কাছ থেকে সাপোর্ট পায় যা সে কল্পনাও করতে পারেনি। শুভ্রতা যখন বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল, তখন তার কাঁধে একটা হাতের স্পর্শ পায়। তাকিয়ে দেখে কাব্যের মা কবিতা বেগম। তিনি কিন্তু এখানে একজন শাশুড়ি হিসেবে আসেননি, এসেছেন একজন বন্ধুর মতো। তিনি শুভ্রতাকে খুব সুন্দর করে আশ্বাস দেন। তার কথাগুলো যেন শুভ্রতার ভাঙা মনে একটু মলমের মতো কাজ করে। আর এরপরই তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। কবিতা বেগম শুভ্রতাকে বলেন তার কোনো মেয়ে নেই, শুভ্রতা কি তার মেয়ে হবে? শুভ্রতা যখন তাকে আন্টি বলে, তিনি সেটা শুধরে দিয়ে আম্মু ডাকতে বলেন। এই ছোট্ট একটা মুহূর্তের মধ্যে দিয়ে শুভ্রতা যেন এই নতুন বাড়িতে একটা ভরসার জায়গা খুঁজে পায়। আর এখানেই গল্পটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রেখে শেষ হয়। একটা বিয়ে যা শুরুই হয়েছে বাধ্যবাধকতা দিয়ে, সেখানে একজন মায়ের ভালোবাসা কি স্বামীর গোপন রহস্য আর দূরত্বের দেয়াল ভাঙতে পারবে? শাশুড়ির সাথে এই নতুন সম্পর্কটা একটা আশার আলো দেখালেও ঈশিতার রহস্য আর কাব্যের ব্যবহার সব মিলিয়ে তাদের ভবিষ্যৎটা কিন্তু এখনও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।